আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব আমাটির ভেপো থেকে আসা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। প্রশ্নগুলো সাজানো হয়েছে 6 থেকে 10 নাম্বার পর্যন্ত। তো চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে দিই। আমরা এখন 6 নাম্বার প্রশ্নে আলোচনা করব। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা বলতে কি বোঝানো হয়েছে? আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা বলতে চাষার ঘরে অন্যের অভাব না থাকাকে বোঝানো হয়েছে। মানে যারা চাষাবাদ করে তারাই আসলে তাদের ঘরে অন্ন আছে বা দেবী লক্ষ্মী আছে। আর যারা চাষাবাদ করে না বা কৃষক না, কাজ করে না, তারাই মূলত না খেয়ে থাকে। আর যারা মূলত একটু চাষাবাদ করে, কাজ করে, তাদের ঘরে দেবী লক্ষ্মী থাকে এবং তারা 3 বেলা খেতে পারে। ওকে, তো 6 নম্বর প্রশ্নটা যদি আমরা বলি, উত্তর বলি। আমাটির ভেপু গল্পে দরিদ্র ব্রাহ্মণত্ব হরিহর রায় বাড়িতে মাসিক 8 টাকার চাকরি করে অতি কষ্টে সংসার চালায়। সে মনে করে তার মতো ব্রাহ্মণত্ব সম্প্রদায়ের ভদ্র লোকেরাই এমন অভাবে আছে, অথচ যারা চাষাবাদের সঙ্গে যুক্ত তাদের সে অভাব নেই। যারা ফসল উৎপাদন করে তাদের গলা ভর্তি ধান থাকে, তাদের ঘরে খাবারের বিশেষ অভাব হয় না। অন্যের দেবী হিসেবে লক্ষ্মীকে গণ্য করা হয়। প্রশ্নোক্ত লাইনে চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা বলতে খাবারের অভাব না থাকাকে বোঝানো হয়েছে। এবার দেখো আমরা 7 নাম্বার দেখব। হরিহরের বসতভিটার আশপাশটা প্রকৃতির লীলাক্ষেত্র হয়ে উঠেছে কেন? হরিহরের বসতভিটার আশপাশটা প্রকৃতির লীলাক্ষেত্র হয়ে উঠেছে সেখানে কেউ বসবাস না করার কারণে। আচ্ছা, সেখানে কেউ বসবাস না করার কারণে, ঠিক আছে। আমাটির ভেপু গল্পে হরিহরের বাড়ির চারদিকে জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভাই নীলমণি রায় মারা যাওয়ায় সেই বাড়িতে কেউ থাকে না। নীলমণি রায়ের স্ত্রী সেই বাড়ি ফেলে রেখে পুত্রকন্যা নিয়ে তার পিতার বাড়িতে থাকেন। তাদের বাড়ি ছাড়া হরিহরের বাড়ির আশপাশটায় আর কোনো বাড়ি নেই। সেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, মানে একেবারে খারাপ বা নোংরা অবস্থায় পড়ে আছে, এবং সেখানে নানা রকম গাছপালা জন্মে আব্রত হয়ে রয়েছে। তাই হরিহরের বসতভিটার আশপাশে প্রকৃতির লীলাক্ষেত্র বলা হয়েছে। তো 7 নাম্বার আমরা আলোচনা করলাম। এবার দেখবো আমরা 8 নাম্বারটা। বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন? হরিহর তার পৈতৃক ভিটা ও পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত স্থান ছেড়ে বামুন হিসেবে অন্য কোথাও বাস করতে রাজি হননি। বামুন হিসেবে হরিহর রায় পৈতৃক ভিটাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি মনে করতেন এই ভিটা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া মানে পূর্বপুরুষদের অপমান করে ফেলা। তার কাছে পৈতৃক ভিটার সম্মান ও ঐতিহ্য যে কোনো বৈষয়িক উন্নতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই গভীর মমত্ববোধ এবং ঐতিহ্য রক্ষার তাগিদেই তিনি বামুন হিসেবে বাস করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এবার দেখব 9 নাম্বার। আমাটির ভেপু বলতে কি আমাটির ভেপু বলতে আসলে কি বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট এবং সুন্দর একটি প্রশ্ন। আমাটির ভেপু বলতে লেখক বুঝিয়েছেন গ্রামীণ পরিবেশে অতি সাধারণ তুচ্ছ বস্তু যে শিশুদের কাছে পরম আনন্দ হতে পারে, সেটি এখানে ফুটে উঠেছে। আমের আটি দিয়ে বাঁশি বাজিয়ে অপু দুর্গার অনাবিল আনন্দ যান্ত্রিকতাহীন এক অকৃত্রিম শৈশবের প্রতীক। অভাব অনটনের মাঝেও তুচ্ছ জিনিসের মাধ্যমে শিশু মন কিভাবে খুশির আমেজ তৈরি করে নেয়, তাই এই রূপকের মাধ্যমে ফোটানো হয়েছে। বাবা মার অভাব, সামান্য একটা জিনিস নিয়ে অপু এবং দুর্গা কিভাবে চঞ্চলতার সঙ্গে তাদের শৈশব পার করেছে সেটা বোঝানোর জন্য আমাটির ভেপুটা বলা হয়েছে। এরপর 10 নাম্বার দেখো। সর্বজয় একটু হাসিল। সর্বজয়ের এই হাসির আড়ালে কি লুকিয়েছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসে সর্বজয়ের এই হাসির আড়ালে মূলত তার গভীর মমতা, দারিদ্র্যের বিষাদ এবং মমত্বের এক করুণ আরতি লুকিয়েছিল। এই হাসি ছিল তার বুক ফাটা কান্না আর অভাবের বিরুদ্ধে এক নীরব লড়াইয়ের সংমিশ্রণ। পরম অভাবের সংসারও সন্তানদের মুখে একটু হাসি ফোটানোর বা তাদের আবদার মেটানোর যে অক্ষমতা তা তিনি এই ম্লান হাসির মাধ্যমে আড়াল করার চেষ্টা করতেন। যাই হোক, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি আমাটির ভেপু থেকে আসা এই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা বেশি বেশি করে সলভ করব, তাহলে পরীক্ষা ইনশাল্লাহ কমন আসবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।